সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার আমি অনলাইন ক্লাসে তোমাদের সামনে হাজির হলাম। তোমরা জানো যে করোনা ভাইরাসের এই মহামারী সংকটে মুখোমুখি বসে ক্লাস নেওয়া সম্ভব হচ্ছে না, যার দরুন আমরা অনলাইনে ক্লাসের ব্যবস্থা করছি যাতে তোমাদের পাঠন এবং পঠন ঠিক থাকে। এই জন্য অনলাইন ক্লাস চালু করেছি লেতলা মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে। আশা করি তোমরা সবাই বাড়িতে বসে ঠিকমতো লেখাপড়া চালিয়ে যাচ্ছ। ক্লাস শুরু করার আগে এই করোনা ভাইরাস নিয়ে দুই একটি তোমাদের কথা বলবো তোমাদের সতর্ক করার জন্য। করোনা ভাইরাস একটি ছোঁয়াচে রোগ, হাঁচি কাশি মাধ্যমে, বাতাসের মাধ্যমেও আজকাল ছড়ায়। অতএব এ থেকে তোমরা খুব সতর্ক থাকবা। প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না, এবং বাড়ির বাইরে গেলে বাড়িতে ফিরে সাবান দিয়ে ভালোভাবে হাত মুখ পা ধুয়ে তারপর ঘরে প্রবেশ করবা বা অন্যকে স্পর্শ করবা, কারণ তোমার দ্বারা আর একজন সংক্রামিত হতে পারে। নিজে সুরক্ষিত থাকবা এবং তুমি তোমাদের পরিবারের অন্যান্য সদস্যদেরও সুরক্ষিত রাখবা। এবার আমরা মূল পাঠে ফিরে আসি। আজকে আমরা ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান বইয়ের 4th অধ্যায় থেকে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। আশা রাখি এই অধ্যায়টা তোমরা সবাই পড়েছ। এই অধ্যায়টা সবাই ভালোভাবে পড়েছ। উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য 4th পৃষ্ঠায়, 4th অধ্যায় তোমার পাঠ্য বইয়ের 28 পৃষ্ঠাতে এই অধ্যায়টা আছে। আমি আজকে এই অধ্যায় নিয়ে কিছুটা আলোচনা করব। আশা রাখি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। তা চলো এবার ক্লাসটা শুরু করি। ইতিপূর্বে আমরা বিভিন্ন প্রকার উদ্ভিদের বৈশিষ্ট্য ও শ্রেণীকরণ সম্পর্কে জেনেছি। আগে আমরা উদ্ভিদের বিভিন্ন বৈশিষ্ট্য এবং শ্রেণীকরণ, মানে কত পদের উদ্ভিদ আছে এই সম্বন্ধে আমরা জেনেছি। আমরা জানি উন্নত উদ্ভিদ দুই ধরনের। আমরা জানি কি উন্নত উদ্ভিদ কি দুই ধরনের। একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে নগ্নবীজী উদ্ভিদ, আর একটা হচ্ছে আবৃতবীজী উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদকে একটি আদর্শ উদ্ভিদ হিসেবে ধরে এর বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কী কী তা আমরা এই অধ্যায়ে জানব। অর্থাৎ আবৃতবীজী উদ্ভিদের একটি আদর্শ উদ্ভিদ হিসাবে ধরে এর বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কী কী সেইটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। একটি সপুষ্পক উদ্ভিদের কোন কোন অংশ থাকে, কোথায় তাদের অবস্থান, তা আমরা জানব। একটি সপুষ্পক উদ্ভিদ বলতে কি বুঝো, এটা তো আমরা সকলেই জানছি বা পড়েছি। অর্থাৎ যে উদ্ভিদের ফুল ও ফল হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। অর্থাৎ এই উদ্ভিদের কোন কোন অংশ থাকে এবং কোথায় তাদের অবস্থান তা সম্বন্ধে আমরা জানব, এবং এর প্রধান অংশগুলোর প্রকারভেদ, কাজ এবং মানব জীবনে এসব অঙ্গের অবদান কি তা আলোচনা করব। এবার আমরা আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। দেখো, তোমার পাঠ্য বইয়ের 29 পৃষ্ঠাতে পার্ট 1-এ আছে। বইটা সবাই খুলো এবং সঙ্গে খাতা কলমও রেখো। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশগুলো তোমরা নোট করে নেবে আশা রাখি। আমরা চারপাশে পরিবেশে অগণিত উদ্ভিদ দেখতে পাই। আমাদের চারপাশের দিকে তাকালে আমরা বিভিন্ন রকম উদ্ভিদ দেখতে পাই।
এইসব উদ্ভিদের আকার ও গঠন অনেক ভিন্নতা লক্ষ্য করা যায়। সব উদ্ভিদের আকার এবং গঠন এক না, কোনোটা মোটা, কোনোটা চিকন, কোনোটা খাটো, কোনোটা লম্বা, বিভিন্ন আকৃতির উদ্ভিদ হয়ে থাকে। কিছু কিছু উদ্ভিদের দেহে মূল, কাণ্ড ও পাতা থাকে। কিছু উদ্ভিদের দেখে কি থাকতেছে, মূলও থাকতেছে, কাণ্ডও থাকতেছে, পাতাও থাকছে। এদের ফুল ও বীজ ফল হয়। এরা সপুষ্পক উদ্ভিদ। আমি আগেই বলেছি যেসব উদ্ভিদে ফুল, ফল, বীজ হয় এরা সপুষ্পক উদ্ভিদ। যেমন আম, জাম, ছোলা, ধান, গম ইত্যাদি। ধান, গম, ঘাস একবীজপত্রী উদ্ভিদ। আবার এই উদ্ভিদের বীজপত্রকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর একটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তা একবীজপত্রী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে এইটি আমাদের জানা প্রয়োজন। তাহলে প্রথমেই আমরা জানতে চাই একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে। অর্থাৎ এক বীজ পত্রী উদ্ভিদ। একবীজপত্রী উদ্ভিদ দুটো হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে উদ্ভিদের বীজপত্রকে কয় ভাগে ভাগ করা হলো? দুই ভাগে। একটা হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ আর আরেকটা হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ। এখন আমরা জানবো একবীজপত্রী উদ্ভিদ কাকে বলে। অর্থাৎ যে উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। অর্থাৎ যে উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। অর্থাৎ অনেক উদ্ভিদে দেখবা যে বীজপত্রটা ভাঙলে ওর মধ্যে একটাই বীজ থাকে, তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন ধান, গম, জাম, ছোলা, লাউ এইগুলো। উদাহরণস্বরূপ আমি বলতে পারি, দেখো আমার হাতে ধান আছে, ছোট্ট এইটা ধান। এই ধানটাকে যে সময় তুমি এর খোসা ছাড়াবা এর মধ্যে একটি মাত্র বীজপত্র তুমি পাবে। তাই ধান, গম, ছোলা, জাম এগুলো হচ্ছে একবীজপত্রী উদ্ভিদ। অর্থাৎ যে উদ্ভিদের বীজপত্রে একটি মাত্রই বীজপত্র থাকে তাকে একবীজপত্রী উদ্ভিদ বলে। নিশ্চয়ই তোমরা একবীজপত্রী উদ্ভিদ সম্বন্ধে বিস্তারিত জেনেছ। এবার আমরা পরবর্তী দ্বিবীজপত্রী উদ্ভিদের সম্বন্ধে জানব। অর্থাৎ যেসব উদ্ভিদের বীজপত্রে, যেসব উদ্ভিদের বীজে দুটি বীজপত্র থাকে তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। অর্থাৎ যে উদ্ভিদের বীজটাকে ভাঙলে এর মধ্যে দুটো অংশ পাওয়া যায় তাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলে। যেমন কাঁঠাল, আম, জাম ইত্যাদি। এই যে তোমাদের দেখানোর জন্য আমি সঙ্গে করে নিয়ে আসছি এই আমের বীজটা, এর উপরে একটা মোটা খোলস দেওয়া আছে। এই খোলসটা যে সময় তোমরা ছাড়াবা এর মধ্যে দেখবা যে বীজপত্র রয়েছে, এই বীজপত্রে দুটো অংশে বিভক্ত দেখবা।
তাই এটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। এই কাঁঠালের বীজটা যে সময় খোসা তুমি ছাড়াবা, এর মধ্যে দেখবা এর বীজপত্রটা দুটি অংশে বিভক্ত, তখন তাই এটি দ্বিবীজপত্রী উদ্ভিদ। তাহলে আমরা জানতে পারলাম একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদ কাকে বলে এবং কি কি, এটা সম্বন্ধে আমরা বিস্তারিত জানলাম। ধান, গম, ঘাস একবীজপত্রী ও আম, কাঁঠাল, সরিষা, মরিচ দ্বিবীজপত্রী সপুষ্পক উদ্ভিদ। আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদের আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ। এদের আদর্শ উদ্ভিদ বলা হয় কেন? আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে কেন আদর্শ উদ্ভিদ বলা হয়, এটা একটা প্রশ্ন থাকতে পারে তোমাদের, এটা তোমরা নোট করে নাও খাতায়। উত্তর হবে আবৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এরা সর্বোন্নত উদ্ভিদ। নিশ্চয়ই তোমরা লিখছ। এবার আমরা একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করব। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল প্রভৃতি অংশে ভাগ করা যায়। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদকে কি করা যায়? মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল বিভিন্ন অংশে ভাগ করা যায়। আমি এই জায়গায় একটা গাছ নিয়ে আসছি, এটা একটা সপুষ্পক উদ্ভিদ। দেখো এর ফুল হয়ে আছে, এর কাণ্ড আছে, মূল আছে, ফল আছে, তাই এটা সপুষ্পক উদ্ভিদ। এবার এই সপুষ্পক উদ্ভিদেরকে দেখো বিটক কাকে বলে? সপুষ্পক উদ্ভিদের যে অংশ মাটির উপরে থাকে তাদেরকে একত্রে বিটক বলে। অর্থাৎ এই যে উদ্ভিদটা, এটা একটা বড়ই গাছ। বড়ই গাছে কি হয়? ফুলও হয়, ফলও হয়, আবার বড়য়ে বীজও হয়। তাহলে এটা একটা সপুষ্পক উদ্ভিদ। এর মাটির থেকে উপরে যে অংশটা থাকে মূল, কাণ্ড সহ, অর্থাৎ মাটির নিচে থাকে কি মূল, এর উপরে কাণ্ড, শাখা, প্রশাখা সব কিছুই থাকে। এই নিচে মূলের অংশটুক বাদে উপরে অর্থাৎ মাটির উপরে যে অংশটুক থাকে একে একত্রে বলা হয় বিটপ। বিটপের কাণ্ড, পাতা, ফুল ও ফল থাকে। কাণ্ডে পর্বমধ্য ও শীর্ষমূল থাকে। কাণ্ডে কি থাকে? কাণ্ডে পর্ব থাকে, পর্বমধ্য থাকে ও শীর্ষমূল থাকে। ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলগুলো কি হয়? এই যে দেখো গাছের ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয়। ফুলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। তোমরা বইটা সামনে নাও এবং বইটা সামনে নিয়ে ভালোভাবে দেখো। ফুলগুলো পাতার কক্ষে উৎপন্ন হয় এবং ফুলে বৃতি, দল, পুংকেশর ও গর্ভাশয় থাকে। এই কথাগুলোর সাথে পাশে পরিচিতি মরিচ গাছের চিত্র মেলে। তোমাদের পাঠ্য বইয়ে দেখো একটা মরিচ গাছের চিত্র দেওয়া আছে। এই চিত্রটা তোমরা এই অনুশীলনের অংশ থেকে ভালোভাবে মেলায় নাও। একে দেখো কাণ্ড। এবার কাণ্ড নিয়ে আমরা আলোচনা করব। গাছের উদ্ভিদের কাণ্ড প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে অংশটি কাণ্ড। অর্থাৎ
প্রধান মূলের সঙ্গে লাগানো উপরের অংশটি হচ্ছে কাণ্ড। কাণ্ডের গায়ে পর্ব ও পর্বমধ্য থাকে। কাণ্ডের গায়ে কি থাকে? পর্ব ও পর্বমধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। পর্ব থেকে দেখো গাছে পাতা উৎপন্ন হয়েছে পর্ব থেকে। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। কাণ্ড কি করে? শাখা ও প্রশাখার ভার বহন করে। একটা গাছে দেখবা যে কাণ্ড তার থেকে শাখা, ছোট ছোট ডাল বেরোচ্ছে, তার থেকে আবার পাতা হয়েছে, এগুলোর ভার ওই কাণ্ড বহন করছে। অর্থাৎ কাণ্ড পাতা ও শাখা ও প্রশাখার ভার বহন করে। এরপরে হচ্ছে পাতা। অর্থাৎ তাহলে তোমরা কাণ্ড সম্পর্কে জানতে পারলে। অর্থাৎ প্রধান মূলের সাথে লাগানো মাটির উপরে, প্রধান মূলের সঙ্গে লাগানো মাটির উপরে যে অংশটি উদ্ভিদের, সেটি হচ্ছে কাণ্ড। কাণ্ডের গায়ে পর্বর মধ্য থাকে। পর্ব থেকে পাতা উৎপন্ন হয়। কাণ্ড পাতা ও শাখা প্রশাখার ভার বহন করে। তাহলে কাণ্ড সম্বন্ধে তোমরা বুঝলে, আশা রাখি। এইবার আমরা আলোচনায় যাব পাতা। তোমরা তো সকলেই গাছের পাতা দেখেছ। এই পাতা কি করে? গাছে সালেক-সংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ এই পাতার মাধ্যমে তার খাদ্য উৎপাদন করে। এটা তোমাদের আগেই আমি পড়িয়েছি। শাখা প্রশাখার গায়ে চ্যাপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র। শাখা প্রশাখার গায়ে তোমরা আশেপাশে গাছের দিকে তাকালেই দেখবা সবুজ চ্যাপ্টা যে অংশটি রয়েছে সেটি হচ্ছে পাতা। অর্থাৎ শাখা প্রশাখার গায়ে সৃষ্ট চ্যাপ্টা সবুজ অঙ্গটি পাতা বা পত্র। পাতায় খাদ্য তৈরি হয়। আমি আগেই বললাম তোমাদের যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে উদ্ভিদ পাতার মাধ্যমে তার খাদ্য তৈরি করে। অর্থাৎ উদ্ভিদের খাদ্য তৈরিতে পাতার কাজ খুবই গুরুত্বপূর্ণ। তাহলে পাতা সম্বন্ধে তোমরা সবাই জানলে। এইবার আমরা এই আদর্শ সপুষ্পক উদ্ভিদের ফুল নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এই জায়গা প্রথমে কাণ্ড, দুই নম্বরে পাতা নিয়ে আলোচনা করলাম। এইবার 3 নম্বরে আমরা ফুল নিয়ে আলোচনা করব। তোমরা তো গাছের বিভিন্ন রকমের ফুল দেখেছ। কোনো ফুল লাল হচ্ছে, কোনো ফুল সাদা হচ্ছে, গোলাপি হচ্ছে, বিভিন্ন কালারে, ভ্যারাইটিস কালারে ফুল আমরা আমাদের চারিপাশে দেখতে পাই। পত্রপক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। মরিচ গাছে, তোমার পাঠ্য বইতে মরিচ গাছের বর্ণনা দেওয়া হয়েছে। মরিচ গাছের ফুলগুলো কেমন হয়? ছোট ছোট সাদা হয়। তার পত্রপক্ষে সাদা রঙের ছোট ছোট ফুল হয়। এই ফুল থেকে ফল অর্থাৎ মরিচ হয়। এই ফুলের গোড়া থেকে কি হয়? ফল হয়। সেই ফলটাই বড় হয়ে মরিচ হয়। তাহলে ফল হওয়ার আগে কি হয়? ফুল হয়। ফুলের পরে ফল হয়। তাহলে পত্রপক্ষে
ফুল হয়। তোমরা এই গাছটা লক্ষ্য করলে দেখতে পারবা এই যা পত্র কক্ষে কী হয়েছে, ফুল হয়েছে। ফুলের শেষে এই গোড়ার থেকেই দেখো, ফুলের শেষে এই গোড়ার থেকেই ফল হয়, সেই ফলগুলো। মরিচ গাছে এমনই ছোট ছোট ফুল হয়, ফুলের পরে যে ফল হয় সেগুলো আস্তে আস্তে বড় হয়ে পরিপূর্ণ মরিচে পরিণত হয়। এইবার আমরা এই 4 নম্বরই ফল নিয়ে আলোচনা করব। ফল, তাহলে প্রথমে আমরা কাণ্ড নিয়ে আলোচনা, তারপর পাতা, ফুল, এবার ফল নিয়ে আলোচনা করব। ফুল বড় হয়ে ঝরে যায়। মরিচ গাছের ফুল বড় হয়ে ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি হয়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি হয়। গর্ভাশয়ই বড় হয়ে ফলে পরিণত হয়। যে গর্ভাশয়টি এটা বড় হয়ে ফলে পরিণত হয়। এই যে ফুলগুলো, এর গোড়ায় যে গর্ভাশয় সৃষ্টি হয়, এই সৃষ্টির এটা বড় হয়ে এই ফলে পরিণত হয়। মরিচ গাছের ফলই মরিচ। তোমাদের বইতে যেহেতু মরিচ গাছের চিত্র দেওয়া আছে, আমি মরিচ গাছ সংগ্রহ করতে পারি নাই, আমি অন্য গাছ সংগ্রহ করে নিয়ে আসছি। তাই তোমরা পাঠ্য বইয়ের ছবির থেকে এবং আমার এই সরাসরি যে গাছ আছে আমার কাছে বড় গাছ, এর থেকে মিলায়ে তোমরা আশা রাখি বুঝতে পারবে মরিচ গাছের ফলই মরিচ। তাহলে ফল কি হলো, আবার আমি একটু বলি। ফুল বড় হয়ে ঝরে যায়। মরিচ গাছের ফুল বা যে কোনো গাছের ফুলই বড় হয়ে একসময় ওইটা ঝরে যায়। ঝরা ফুলের গোড়ায় ফুলের যে অংশটি থেকে যায়, ফুল ঝরে গেলে ওর গোড়ায় যে অংশটি থেকে যায় তা বড় হয়ে ফল সৃষ্টি করে। অর্থাৎ ফুল ঝরে গেলে ওর গোড়ায় যে অংশটি থেকে যায় ওর থেকেই ফল সৃষ্টি হয়। গর্ভাশয়ে বড় হয়ে ফলে পরিণত হয়। ওই যে গোড়ায় যে অংশটি থাকে ওইটাকে গর্ভাশয় বলে। ওই গর্ভাশয়টি বড় হয়ে ফল সৃষ্টি করে, ফলে পরিণত হয় বা সৃষ্টি করে। মরিচ গাছের ফলই মরিচ। তাহলে আমরা এই অংশে আমরা কাণ্ড সম্বন্ধে জানলাম, পাতা সম্বন্ধে জানলাম, ফুল সম্বন্ধে জানলাম এবং ফল সম্বন্ধে জানতে পারলাম। একটি গাছে কাণ্ড, পাতা, ফুল, ফল সম্বন্ধে আমরা জানতে পারলাম। এইবার আমরা জানব আসলে গাছটা যার মাধ্যমে বেঁচে থাকে, কিসের মাধ্যমে বেঁচে থাকে তোমরা বলতে পারো? শুধু এই গাছের উপরে এই অংশটুকু থাকলেই কি গাছ হবে, বেঁচে থাকতে পারবে? ধরো এইটাই একটা গাছ, এর উপরের অংশটুকু থাকলেই কি বেঁচে থাকতে পারবে? পারবে না। গাছের নিচে মূল থাকে, যেটি গাছটাকে বাঁচিয়ে রাখে, জীবনী শক্তি দেয়। এই মূলের গুরুত্ব অপরিসীম, এটি ছাড়া গাছ বাঁচতে পারে না। এইবার সেই মূল নিয়ে, গাছের মূল নিয়ে আলোচনা করব। গাছের মূল নিয়ে আলোচনা করব। উদ্ভিদ পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল। উদ্ভিদের পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশই মূল।
সাধারণত মানুষ মনে করে উদ্ভিদের মাটির নিচের অংশই মূল। আমরা সাধারণত মনে করি গাছের যে অংশটা মাটির নিচে থাকে ওইটাই হচ্ছে মূল, কি তাই না? তোমরা সবাই কি তাই তো জানো যে মাটির নিচে যে অংশটি থাকে ওইটাই মূল। অধিকাংশ ক্ষেত্রেই এই বক্তব্যটিকে সত্য বলে, বিশেষ ক্ষেত্রে কাণ্ড, পত্র, ফুল, ফল মাটির নিচে জন্মে। আবার কোনো কোনো গাছের দেখা যাচ্ছে কি কাণ্ড, ফুল, ফল সব মাটির নিচেই হচ্ছে, যেমন আদা, হলুদ, পেঁয়াজ। আদা, হলুদ, পেঁয়াজ এই গাছগুলোর কাণ্ড, ফুল সব কিছুই মাটির নিচেই হয়ে থাকে। এ ব্যাপারে উপরের শ্রেণীতে তোমরা বিশদভাবে জানতে পারবে, অর্থাৎ সামনে বড় ক্লাসে এই বিষয়ে বিশদভাবে জানতে পারবে তোমরা। সাধারণত ভ্রূণমূল হতে উৎপন্ন হয়। মূলে পাতা, ফুল বা ফল হয় না। মূলে কোনো পাতা, ফুল বা ফল হয় না। তোমরা দেখছো না এই গাছের মূলটাতে কোনো পাতা, ফুল বা ফল আছে? নেই। অর্থাৎ গাছের মূলে কখনো পাতা, ফুল, ফল হয় না, সাধারণত হয় না। সাধারণত মূল নিম্নগামী হয়, অর্থাৎ নিচের দিকে যায়। ভ্রূণমূলটি বৃদ্ধি পেয়ে প্রধান মূল গঠন করে। এই ভ্রূণমূলগুলি বৃদ্ধি পেয়ে একসময় প্রধান মূল, অর্থাৎ এইটা দেখবা যে প্রধান মূলটা বেশ শক্ত হয়, প্রধান মূল তৈরি করে। এই মূলটাই বিশেষ করে গাছকে মাটির সঙ্গে আঁকড়ে ধরতে সাহায্য করে এবং মাটি খুব গভীরে যায় এবং এর মাধ্যমে পানি শোষণ করে গাছটা সতেজ থাকে। এর সঙ্গে থাকে আবার শাখামূল। শাখামূল থেকে প্রশাখামূল উৎপন্ন হয়। এই যে গাছটাই দেখছো, এর থেকে দেখো ছোট ছোট বিভিন্ন শাখামূল তৈরি হয়েছে। এই যে শাখামূল তৈরি হয়েছে তোমরা ভালোভাবে লক্ষ্য করলেই গাছটাই দেখতে পারবা। এর থেকে এই যে প্রধান মূলের থেকে বা এর আশপাশ থেকে এই যে শাখামূল তৈরি হয়েছে। এই শাখামূল থেকে আবার ছোট ছোট এই যে পাশ থেকে প্রশাখামূল সৃষ্টি হয়েছে। তাহলে প্রধান মূলের থেকে কি হয়? শাখামূল তৈরি হয়, শাখামূলের থেকে আবার প্রশাখামূল উৎপন্ন হয়। তাহলে আমরা আদর্শ সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্বন্ধে জানলাম। এতে কাণ্ড, পাতা, ফুল, ফল এবং মূল সম্বন্ধে আমরা ধারণা পেলাম। সামনের ক্লাসে, পরবর্তী ক্লাসে আমি তোমাদের মূলের গঠন নিয়ে বিশদভাবে আলোচনা করব। আশা রাখি চতুর্থ অধ্যায়ে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্বন্ধে তোমরা সবাই বলছ। তারপরেও আমি ক্লাস শেষ করার আগে আমি একে আরেকবার তোমাদের রিভাইজ দিচ্ছি। সেটা হচ্ছে, আজকে আমরা উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য সম্বন্ধে জানছি। জানার মধ্যে আমরা সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি। সপুষ্পক উদ্ভিদের কাকে বলে? যে উদ্ভিদের ফুল, ফল, বীজ হয় তাকে সপুষ্পক উদ্ভিদ বলে। সপুষ্পক উদ্ভিদের বীজপত্র আবার দুই ধরনের, একবীজপত্রী আবার দ্বিবীজপত্রী। একবীজপত্রী কি? যে উদ্ভিদের বীজে একটি মাত্র বীজপত্র থাকে সেটি একবীজপত্রী উদ্ভিদ। আবার যে উদ্ভিদের বীজপত্র ভাঙলে তার মধ্যে দুটি বীজপত্র বা একাধিক বীজপত্র পাওয়া যায় সেটি হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদ, সপুষ্পক উদ্ভিদ। আকৃতবীজী সপুষ্পক উদ্ভিদকে আদর্শ উদ্ভিদ বলা হয় কারণ এটা সর্বোন্নত উদ্ভিদ। একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ কী কী?
মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল বিভিন্ন অংশে বিভক্ত। এরপরে আমি আলোচনা করছি বিটপ নিয়ে। বিটপ কি? মূল বাদে মাটির উপরে গাছের যে অংশটা থাকে, মূল, কাণ্ড, পাতা, মূল বাদে পাতা, কাণ্ড, শাখা, পোশাকা যে অংশ থাকে, এটিকে একত্রে কি বলে? বিটপ বলে। বিটপে কি থাকে? কাণ্ডে পর্ব, পর্বমধ্য ও শীর্ষ মুকুল থাকে। আবার ফুলে কি থাকে? বৃতি, দল, পুংকেশর এবং গর্ভাশয় থাকে। তোমাদের পাঠ্য বইয়ের মরিচ গাছের চিত্র দেওয়া আছে, সেই জায়গায় আমি গাছের কাণ্ড নিয়ে আমি তোমাদের সঙ্গে বিশদ আলোচনা করছি। এরপরে পাতা নিয়ে বিশদ আলোচনা করছি, ফুল এবং ফল নিয়েও আলোচনা করছি। আশা রাখি তোমরা আলোচনাটা বুঝতে পেরেছ। আর শেষকালে আমি মূল নিয়ে, গাছের মূল অর্থাৎ যেটি গাছটিকে বাঁচিয়ে রাখে, সেই মূল নিয়ে কিছুটা আলোচনা করছি। সামনের ক্লাসে আমি মূলের গঠন নিয়ে আমি তোমাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করব। সে পর্যন্ত সেই ক্লাসে আশা রাখি তোমরা সবাই আমার সঙ্গে থাকবে। আশা রাখি আমার ক্লাসটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। যদি কোনো সমস্যা হয় তাহলে এই যে বোর্ডে উল্লেখিত আমার মোবাইল নাম্বার আছে, তারপরেও আমি বলে দিচ্ছি 01714253062। এই নাম্বারে যোগাযোগ করলে বা তোমার কোনো সমস্যা হলে, এই পাঠ্য বই এই বিষয় সম্বন্ধে জানতে অসুবিধা হলে, জানার কোনো কিছু থাকলে আমাকে ফোন দিবে। আমি আশা রাখি তোমাকে সমাধান দিতে পারব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো। আর পরিশেষে আবার বলি, এই মহামারী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে গেলে নিজে সচেতন হও এবং অন্যকে সচেতন করো, তাহলেই সুরক্ষিত থাকতে পারবে। ভয় নয়, মনোবল দিয়ে জয় করতে হবে এই করোনা ভাইরাসকে। সবাইকে ধন্যবাদ, শুভেচ্ছা। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।